ধনিয়া তুলিছে তোমার স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার আকাশ বাতাস ধনিয়া তুলিছে তোমার 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 बहुत ही सुंदर प्रस्तुति के बाद कार्यक्रम की श्रृंखला को आगे बढ़ाते हुए स्वामी विवेकानंद एक ऐसा अद्भुत आदर्श जिसने पूरे भारतवर्ष को, जिसने पूरे विश्व में अपनी एक अलग ही पहचान बनाई, तो उन्हीं स्वामी विवेकानंद की जीवनी से उनके विषय पर अपने विचारों को व्यक्त करेंगे अद्वैत आश्रम स्टडी सर्कल के स्टूडेंट अद्वैत मंडल। अब से कुछ ही क्षणों के बाद स्पेशल ट्रेन बजबज से शियालदह पहुंचने वाली है। 12:10 पर ट्रेन यहां पहुंचेगी। आप सभी से नम्र निवेदन है कि आप सभी अपने अपने स्थान पर बैठे रहेंगे। तो कार्यक्रम को आगे बढ़ाते हैं। मंच पर आमंत्रित करते हैं अद्वैत मंडल, अद्वैत आश्रम स्टडी सर्कल। হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজ এই বিশেষ দিনে প্রায় 127 বছর পূর্বে স্বামীজি তার বিদেশ যাত্রা থেকে বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন। সেই প্রত্যাবর্তনের গুরুত্ব অপরিসীম, কারণ এটি ভারতীয় চিন্তাধারাকে এক নতুন জাগরণের পথে অগ্রসর করেছিল। আজ আমি আপনাদের সামনে স্বামীজির সেই মহান উত্তরাধিকারের কথা তুলে ধরতে চাই। বিদেশে অবস্থানকালে স্বামীজি উপলব্ধি করেছিলেন ভারতবর্ষ শুধু পরাধীনতার শৃঙ্খলেই বন্দী নয়, তার চেয়েও বড় শৃঙ্খল হলো মানসিক দাসত্ব। তিনি দেখেছিলেন পাশ্চাত্য দেশগুলোর উন্নতির মূল কারণ তাদের আত্মবিশ্বাস, পরিশ্রম এবং শিক্ষা। অথচ ভারতবাসী নিজেদের অতীত মহিমা ভুলে গিয়ে বড় নির্ভরশীল হয়ে পড়েছিল। তিনি যখন দেশে ফিরে এসেছিলেন তখন তার প্রথম লক্ষ্য ছিল জাতিকে এই ঘুম থেকে জাগরিত করার। তিনি বলেছিলেন, নিদ্রিত ভারত জাগো, তোমাদের আত্মার শক্তি অনন্ত, তোমরা দুর্বল নও। সমাজকে উদ্বুদ্ধ করার এই তেজে পরিপূর্ণ ছিল স্বামীজির এই বাণী। বাংলা বরাবরই ছিল চিন্তাধারা ও বিপ্লবের কেন্দ্রভূমি। স্বামীজির প্রত্যাবর্তনের পর এখানেই প্রথম তার চিন্তার প্রভাব গভীরভাবে প্রকাশিত হলো। তিনি বললেন, দেশকে রক্ষা করতে হলে ধর্ম ও সমাজকে একত্র হতে হবে। কিন্তু কেমন ছিল সেই সময়ের সমাজ? সমাজ তখন কঠোর জাতিভেদ প্রথায় বিভক্ত ছিল। উচ্চবর্ণের লোকেরা নিচু জাতিকে অবহেলা করত। নারীদের শিক্ষার অধিকার ছিল না, তাদের শুধুমাত্র গৃহস্থালির কাজে সীমাবদ্ধ রাখা হতো। দরিদ্র ও শ্রমজীবী মানুষদের প্রতি সমাজের ছিল নিদারুণ অবহেলা। স্বামীজির প্রথম লক্ষ্য ছিল এই সমস্যাগুলোর বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি বললেন, যদি দরিদ্রদের মুখে অন্ন তুলে দিতে না পারো, তবে ধর্মের কথা বলার তোমার কোনো অধিকার নেই। এই কথার মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ধর্ম মানে কেবল উপাসনা নয়, ধর্মের প্রকৃত লক্ষ্য মানবতার সেবা। স্বামীজির প্রত্যাবর্তনের পর বাংলার যুব সমাজের মধ্যে এক নতুন শক্তি সঞ্চার হলো। তিনি যুবকদের বললেন, বুক ফুলিয়ে দাঁড়াও, নিজের শক্তি চিনতে শেখো, ভয় কিসের, ঈশ্বর আমাদের সাথেই আছেন। এই আহ্বান তরুণদের মধ্যে আত্মবিশ্বাস জন্ম দিল। তার অনুপ্রেরণায় অনেক তরুণ সমাজসেবা ও শিক্ষা বিস্তারের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে লাগলো। বহু তরুণ জাতিভেদ প্রথার বিরুদ্ধে কাজ শুরু করলো। নারী শিক্ষার প্রয়োজনীয়তা বুঝে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে লাগলো এবং দরিদ্রদের শিক্ষার জন্য বিনামূল্যে পাঠশালার ব্যবস্থা করা হলো। তিনি নিজেও দেখিয়েছিলেন কিভাবে কাজ করতে হয়। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন শুধু আধ্যাত্মিকতার প্রচার করলো না,
বরং সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছলো। তিনি বললেন, শুধু বই পড়েই বিদ্বান হওয়া যায় না, দরকার মানুষের পাশে দাঁড়ানো। স্বামীজির চিন্তা বাংলার গণ্ডি পেরিয়ে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। তার এক একটি বাক্য ছিল যেন বজ্রের মতো। তিনি বললেন, একজন সত্যিকার মানুষ যদি তৈরি করতে পারি, তবে আমি হাজার হাজার মানুষের কাজ করতে পারবো। এ কথার অর্থ কি? তিনি বুঝেছিলেন স্বাধীনতা বা সমাজের উন্নতি বাইরে থেকে আসবে না, তা আসবে মানুষের নিজস্ব পরিবর্তনের মধ্যে দিয়ে। তিনি মানুষের অন্তরে এই পরিবর্তন আনতে চেয়েছিলেন। স্বাধীনতার সংগ্রামে বহু নেতা স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হলেন। তরুণদের মধ্যে দেশপ্রেম ও আত্মমর্যাদার বোধ গড়ে উঠল। সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠতে লাগলো, যেখানে জাতি, ধর্ম বা বর্ণভেদ থাকলো না। এভাবে স্বামীজির প্রত্যাবর্তনের পর ভারতবর্ষ ধীরে ধীরে আত্মশক্তির দিকে এগোতে লাগলো। স্বামীজি বলেছিলেন, সত্যিকারের ধর্ম হলো কর্মধর্ম, নিছক উপাসনা নয়। এই চিন্তা শুধু সমাজ সেবার ক্ষেত্রেই নয়, বাংলার সংস্কৃতির ওপরেও গভীর প্রভাব ফেলেছিল। বাংলার নাটক, সাহিত্য ও গণনাট্য মাধ্যমে সমাজ জাগরণের শুরু হলো। এভাবে তিনি শুধু ধর্ম বা সমাজ নয়, বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রেও নবজাগরণ সৃষ্টি করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সকলেই তার ভাবনায় অনুপ্রাণিত হলেন। স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন ছিল কেবল একটি ব্যক্তির দেশে ফেরা নয়, এটি ছিল এক নতুন যুগের সূচনা। তিনি এসে বললেন, আমি গরিব, দিন দুঃখী, সমাজের নিচু শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি, তাদের সেবা করাই হবে আমার জীবনের ব্রত। আজ আমরা যদি সত্যি স্বামীজির সেই স্বপ্নের ভারত গড়ে তুলতে চাই, তবে আমাদের তার সেই শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরা নিজেদের ওপরে বিশ্বাস রাখো, তোমার শক্তি অসীম। আসুন আমরা সবাই তার সেই বাণীকে মনে রেখে এগিয়ে যাই এবং এক নতুন শক্তিশালী ভারতের স্বপ্ন দেখার সাহস রাখি। ধন্যবাদ। ऊपर स्वामी विवेकानंद के जीवन पर अपने विचारों को बहुत ही संक्षिप्त रूप में अद्वैत मंडल के द्वारा यहाँ पर प्रस्तुत किया गया। और कार्यक्रम को आगे बढ़ाते हुए सबसे पहले उपस्थित समस्त अतिथियों का, श्रोताओं का स्वागत करते हुए और सभी की ओर से मंच पर उपस्थित हमारे विशिष्ट अतिथियों का स्वागत करते हुए इस कार्यक्रम को हम आगे बढ़ाएंगे। और आपको बता दें कि अब से कुछ ही क्षणों के बाद स्वामी विवेकानंद जिस विशेष ट्रेन से यहाँ आए थे, ठीक ऐसे ही आज स्वामी विवेकानंद को ट्रेन के द्वारा यहाँ लाया जाएगा और यह ट्रेन 12:10 पर शालदा स्टेशन पर आएगी। स्वामी विवेकानंद के विचारों का क्या महत्व था, क्या महत्व है और क्या महत्व रहेगा, और आज का दिन हम सबके लिए कितना महत्वपूर्ण है, क्यों हम इस दिन को इतने उत्साह और उमंग के साथ मना रहे हैं, इन्हीं बातों को हमारे सामने प्रस्तुत करेंगे। और आज के दिन का क्या महत्व है भारत के इतिहास में और पश्चिम बंगाल के इतिहास में, क्यों आज का यह दिन पश्चिम बंगाल के इतिहास में इतना महत्वपूर्ण है, इसी बात को आपके समक्ष प्रस्तुत करेंगे अद्वैत आश्रम स्टडी सर्कल के एक सदस्य स्पंदन बैनर्जी। आमंत्रित करते हैं स्पंदन बैनर्जी, स्टडी सर्कल अद्वैत आश्रम। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এখানে উপস্থিত সকল মহারাজ, বিশিষ্ট অতিথি, ভক্তবৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করতে চলেছি।
আমি আজ আপনাদের কাছে স্বামী বিবেকানন্দের শিকাগো থেকে আলমবাজার মঠ পর্যন্ত প্রত্যাবর্তনের এক গৌরব উজ্জ্বল কাহিনী তুলে ধরব। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর, সোমবার, জগতের ধর্ম ইতিহাসে একটি স্মরণীয় দিন। প্রাচ্য ও পাশ্চাত্যের এক মিলনের দিন, ভারতের সঙ্গে আমেরিকা তথা বিশ্বের মিলনের দিন, সমগ্র জগতে ধর্ম সমন্বয়, বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতা প্রতিষ্ঠার সূত্রপাতের দিন। ওই দিন বিশেষ করে স্বামী বিবেকানন্দকে যন্ত্র করে বিশ্ব ধর্ম সম্মেলন প্রাচীন ভারতের বেদান্ত ধর্ম সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হলো। বিশ্বে রচিত হলো শান্তি ও মৈত্রীর পথ। নবনির্মিত আর্ট ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানের সুবৃহৎ কলম্বাস হলে পৃথিবীর সব জাতির 20 কোটি লোকের প্রতিনিধিগণ সমবেত ছিলেন। সকলেই প্রচলিত প্রথা অনুসারে শ্রোতাদের সম্বোধন করেছেন। একমাত্র বিবেকানন্দই মানব জাতিকে সম্বোধন করেছিলেন ভগিনী ও ভ্রাতা বলে। বক্তার হৃদয়ের বিশ্ব ভ্রাতৃত্বের স্পন্দন সকল হৃদয়কে নাড়া দিল। শ্রোতাদের উৎসাহ কমলে তিনি একটি ক্ষুদ্র ভাষণ দিলেন। তিনি সনাতন বৈদিক হিন্দু ধর্মকে উপস্থাপিত করলেন জগতের সকল ধর্মের জননী রূপে। বিশ্ব ধর্মের প্রতীক শ্রী রামকৃষ্ণের পদপ্রান্তে বসে স্বামীজি যত মত তত পথ রূপ যে সমন্বয়ের বাণী শুনেছিলেন তাই উদাত্ত কণ্ঠে আমেরিকায় ঘোষণা করেছিলেন। উদ্বোধনী ভাষণেই স্বামীজি একটি শ্লোক বলেছিলেন, বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্য বশত ধর্মের সরল ও জটিল নানা পথে যারা চলেছে, তুমি সেই সকলের একমাত্র লক্ষ্য। তিনি কোনো ধর্মের নিন্দা বা সমালোচনা করেননি, কোনো ধর্মকেই ছোট করেননি। তিনি বলেছিলেন, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মকেই নিজের বৈশিষ্ট্য বজায় রেখে অপরের ভাবকে গ্রহণ করতে হবে। উন্নতি বা বিকাশের এই এক নিয়ম। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভাতে এক অপরিচিত সন্ন্যাসী থেকে হঠাৎ বিশ্ব বরেণ্য মহাপুরুষে পরিণত হলেন। ভগিনী নিবেদিতা লিখেছেন, স্বামী বিবেকানন্দ যখন মঞ্চে হিন্দু ধর্মের আলোচনা শুরু করেন তখন তা ছিল এই ধর্মের সাধারণ ব্যাখ্যা, কিন্তু তিনি যখন ভাষণ শেষ করলেন তখন হিন্দু রিলিজিয়ন ওয়াজ ক্রিয়েটেড। ওদেশের প্রতিষ্ঠিত এবং গোড়া সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম নিউ ইয়র্ক হেরাল্ড খুব জোর ভাষায় লিখেছিলেন, ধর্ম মহাসভায় ইনি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ধর্ম মহাসম্মেলন তরুণ সন্ন্যাসীকে অভিনন্দন করল। একই দিনে তার যশ ছড়িয়ে পড়ল সারা আমেরিকায়। সারা বিশ্বে মার্কিন সংবাদপত্রগুলি তার মহিমা ঘোষণায় ব্যস্ত হয়ে উঠল। কিন্তু তখনও স্বামীজির শত্রুর অভাব ছিল না। তা সত্ত্বেও সাইক্লোনিক হিন্দু মঙ্ক সবকিছু উড়িয়ে নিয়ে চললেন। উপেক্ষা, 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 এই ছিল তার সাফল্যের মূল মন্ত্র। তার শিকাগো বিজয় শুধু আমাদের গর্বের বিষয় নয়, তা আমাদের অনুপ্রেরণারও উৎস। তিনি আমাদের শিখিয়েছেন আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। তিনি দেখিয়ে গিয়েছেন নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসার পাশাপাশি বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। 24শে জানুয়ারি 1897 রাত্রে একখানি দেশি জাহাজে স্বামীজি সিংহল থেকে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করেন। পরদিন বাম্বানে পৌঁছান। নৌকা থেকে নামবার পরেই বিপুলভাবে সম্বর্ধনা জানানো হয় তাকে। অভিবাদনে তারা স্বামীজিকে তাদের ধর্মাচার্য সম্বোধন করে বলেন, পাশ্চাত্যে আপনার হিন্দু ধর্ম প্রচার বিশেষ ফলপ্রসূ হয়েছে। এখন এই নিদ্রিত ভারতকে তার বহুদিনের অকাল নিদ্রা হতে জাগবার জন্য বদ্ধপরিকর হোক।
এরপর স্বামীজি মাদ্রাজ থেকে স্টিমারে কলকাতা অভিমুখে যাত্রা করেছিলেন। বঙ্গদেশ, বিশেষ করে কলকাতাবাসী অধীর আগ্রহে স্বামীজির শুভাগমনের প্রতীক্ষায় ছিল। 19শে ফেব্রুয়ারি সকালে স্বামীজি শিষ্যদের সঙ্গে জাহাজ থেকে বজবজে অবতরণ করে দেখেন যে তাকে শিয়ালদা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য একখানি স্পেশাল ট্রেন অপেক্ষা করছেন। সকাল 7:30টায় সেই ট্রেনখানি ধীরে ধীরে প্ল্যাটফর্মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শত মঞ্চের জয়ধ্বনিতে স্টেশন কেঁপে ওঠে। শিষ্যদের সঙ্গে স্বামীজি ট্রেন থেকে নেমে হাত জোর করে সকলকে অভিবাদন জানান। অভ্যর্থনা সমিতির সদস্যরা তাকে ফুলের মালা পরিয়ে দেন। সংকীর্তনে চারিদিকে আর হাজার মঞ্চে বহু কষ্টে জনতা ভেদ করে পাশ্চাত্য শিষ্যদের সঙ্গে স্বামীকে ঘোড়ার গাড়িতে বসে। উৎসাহী যুবকবৃন্দ ওরা খুঁজে দিয়ে টেনে নিয়ে চলল স্বামীজির কাছে। সুসজ্জিত পথের দুপাশে কর্মচারী বিচিত্র বর্ণে নিশান হাতে জয়ধ্বনি করছিলেন। পরপর স্বামীজির গাড়ি সেই ঝাড়ার দিকে চলে আলমবাজার মনে। এই পথ মজবজ থেকে আলমবাজার ভৌগোলিক পথ নয়, এটি ছিল এক ভাব আন্দোলনের পথ। স্বামীজি যখন কলকাতায় আসেন তখন এই শহর, এই বাংলা এক নতুন চেতনায় জেগে উঠেছিল। তার কথায়, তার আদর্শে যুব সমাজ নতুন করে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়েছিল। আজ আমরা যখন স্বামীজির ভারত প্রত্যাবর্তনের কথা স্মরণ করি, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা তার কাছে কি শিখেছি? আমরা কি তার করতে পারছি? আজকের দিনে যখন আমরা নানান সমস্যায় জর্জরিত, তখন স্বামীজির বাণী আমাদের পথ দেখাতে পারে। তার আদর্শ ছিল সেবা। তিনি বলেছিলেন, এমন এক সমাজ যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই সমান অধিকার পাবে। তিনি চেয়েছিলেন যুব সমাজ যেন শক্তিশালী হয়, সাহসী হয় ও দেশের সেবায় আত্মনিয়োগ করে। স্বামীজি বলেছেন, দে অ্যালোন লিভ টু লিভ ফর আদার্স। এই নিঃস্বার্থ আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে চলতে হবে এবং স্বামীজিকে ধ্রুবতারা করে নিয়ে আমাদের জীবনে তার প্রত্যেক বাণী মেনে চলার চেষ্টা করতে হবে। তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। बहुत ही शांत और सारे गर्भित व्याख्यान के बाद आप सभी को बताना चाहेंगे कि आपके सामने यह जो स्वामी विवेकानंद का दिव्य रथ आकर उपस्थित हुआ है, इसी रथ में स्वामी जी की
শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি 1897 সালে আজকের দিনে। এই মুহূর্তটা বাঙালিদের কাছে একটা অসাধারণ মুহূর্ত। যাই না আমি শুনে আমি আমার জীবনের প্রথম অনেক বছর পর আজকে বেরোবার রাস্তাটা ক্লিয়ার রাখো যেদিকে ঢুকে ওই একদিন গেট দিয়ে বেরোবে সব চেক করবে এখন পুরো সময় আরে স্বামীজি আসার দিন পদপুষ্ট হয়েছিল পদপুষ্ট হওয়ার মতো হয়েছিল এত ভিড় এর কিছুই না এবার কোথাও যাওয়া হবে চলো সবাই দিক শঙ্করদা
লোক নেই তো অনেক লোক আছে টানো তো আচ্ছা মাতাজি একটু ছেড়ে দে একটু ছেড়ে দে বড় চলে ছেড়ে দাও বড় চলে ছেড়ে দাও একটা প্রণাম করতে দেবেন দেখি দেখি চলো চলো একটা প্রণাম করতে দিন না দাঁড়ান মহারাজ ওনারা আগে করুক তারপরে মাতাজি দাঁড়ান দিদি দাঁড়ান না দেবেন আগে মহারাজরা মাতাজি ओम नमः श्री जतिराजा
আমরা 3 বার স্বামীজির জয় দেব, তারপরে আমরা মূল প্রোগ্রামে ঢুকে যাবো। আমরা তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে পুলিশ কমিশনার আছেন এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার আছেন, তাদের খুব জরুরি কাজ আছে এবং জরুরি কাজ পড়ে গেছে। সেই জন্য আমরা একটু শর্টকাট করছি প্রথমে থেকে, সোজাসুজি আমরা আমাদের যে বক্তৃতাবলী আছে তার মধ্যে প্রবেশ করেছি। তা জেনারেল ম্যানেজারটিকে আমি আরেকবার বলতে শুরু করছি। ফ্রম দি বিগিনিং আই রিকোয়েস্ট ইউ টু স্টার্ট ইউর স্পিচ ফ্রম দি বিগিনিং, because many others were not there when you started speaking, so give them this advantage of listening to your whole speech. So Mr. Milind Nashkar. Okay, as you please, as you please. প্লিজ এখানটাকে আপনারা ফিল্মারটা করে মাতাজিদের জায়গা ছেড়ে দিন, মাতাজিদের জায়গা ছেড়ে দিন। সামনের সিটে যারা বসে আছেন আমাদের অডিয়েন্সরা আমাদের অনেক অবিশ্বাস আছে, তাদেরকে প্লিজ বসতে দেবেন, প্লিজ বসতে দেবেন।